হ্যালো এভরিওয়ান, ব্ল্যাঙ্ক পেজ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা সিডিপির ক্লাস 2 ডিসকাস করব। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম সেটারই আজকে সেকেন্ড পার্ট হবে। আজকে কিন্তু এনভায়রনমেন্ট, হেরিডিটি আর এনভায়রনমেন্ট যে চ্যাপ্টারটা সেটাও কিন্তু এই চ্যাপ্টারেই আমি ইনক্লুড করে দিয়েছি, অনেকটা সেম সেম। তাই এটাতেই আমরা ওটাও কভার করে দেবো, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস 2 গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো দেরি না করে শুরু করি। ডিসকন্টিনিউটি ইন দ্য ডেভেলপমেন্টাল প্রসেস রেফার্স টু, বিকাশ প্রক্রিয়ায় ডিসকন্টিনিউটি বা বিচ্ছিন্নতা বলতে কি বোঝায়? নিউ ওয়েজ অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ল্ড দ্যাট এমার্জ ডিউরিং দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট, বিকাশের সময় পৃথিবীকে বোঝার নতুন নতুন উপায়ের উদ্ভব হওয়া। নেগেটিভ ব্রেকস ইন দ্য ডেভেলপমেন্টাল প্রসেস, বিকাশ প্রক্রিয়ায় নেতিবাচক বিঘ্ন। এ ডাউনওয়ার্ড নেগেটিভ ট্রেন্ড ইন ডেভেলপমেন্ট, বিকাশে নিম্নমুখী নেতিবাচক প্রবণতা। ইন্টারফিয়ারেন্স ইন দ্য ডেভেলপমেন্টাল প্রসেস, বিকাশ প্রক্রিয়ায় বাধা বা হস্তক্ষেপ। তো ডিসকন্টিনিউটি জিনিসটা কি? ডেভেলপমেন্টের যে ডিসকন্টিনিউয়াস ভিউ, সেই অনুযায়ী কিন্তু বিকাশ ধাপে ধাপে ঘটে, ঠিক আছে? কন্টিনিউ ঘটে না। একটা স্টেজ এলো, তারপর আরেকটা স্টেজ এলো, এইভাবে ঘটে। প্রত্যেকটা নতুন ধাপে শিশুর যে চিন্তা আর বোঝার যে ক্ষমতা সেটার কিন্তু গুণগত পরিবর্তন আসে, ঠিক আছে? সাধারণত এই যে বিচ্ছিন্নতা, ডিসকন্টিনিউটি, এটা কিন্তু পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি সেখানে দেখা যায়, ঠিক আছে? তাই আমাদের এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে বিকাশের সময় পৃথিবীকে বোঝার নতুন নতুন উপায় উদ্ভব হয়। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নিউ ওয়েজ অফ আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ল্ড দ্যাট এমার্জ ডিউরিং দ্য প্রসেস অফ ডেভেলপমেন্ট, এই হচ্ছে অ্যান্সার। বিকাশ প্রক্রিয়ায় নেতিবাচক বিঘ্ন, ডিসকন্টিনিউটি মানে কিন্তু নেতিবাচক বিঘ্ন নয়, তাই এটা হচ্ছে না। বিকাশে নিম্নমুখী নেতিবাচক প্রবণতা, এটি এটি বিকাশের অবনতি বোঝায়, ডিসকন্টিনিউটি না, তাই এটা হচ্ছে না। বিকাশ প্রক্রিয়ায় বাধা বা হস্তক্ষেপ, হস্তক্ষেপও ডিসকন্টিনিউটির জিনিস নয়, ঠিক আছে? এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অথরিটেটিভ স্টাইল অফ প্যারেন্টিং চাইল্ড রিয়ারিং ইজ বেসড অন, অথরিটেটিভ বা গণতান্ত্রিক অভিভাবকত্বের ধরন কোন ভিত্তির উপর প্রতিষ্ঠিত? মেকিং ডিসিশনস ফর দ্য চাইল্ড, শিশুর হয়ে সিদ্ধান্ত নেওয়া। নট লিসনিং টু এ চাইল্ডস পয়েন্ট অফ ভিউ, শিশুর মতামত না শোনা। মেকিং আনরিজনেবল ডিমান্ডস ফ্রম দ্য চাইল্ড, শিশুর কাছে অযৌক্তিক দাবি করা। এনগেজ ইন জয়েন্ট ডিসিশন মেকিং হোয়ার এভার পসিবল, যেখানে সম্ভব শিশুর সঙ্গে যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া। তো অথরিটেটিভ যে স্টাইল অফ প্যারেন্টিং, অথরিটেটিভ প্যারেন্টিং হলো সবচেয়ে কার্যকর প্যারেন্টিং, ঠিক আছে? এর বৈশিষ্ট্য হলো এখানে শাস্তি আর ভালোবাসা, এটার মধ্যে ভারসাম্য আছে, ঠিক আছে? অতিরিক্ত ভালোবাসাও নেই, অতিরিক্ত শাস্তিও নেই। শিশুর যে মতামত তার উপর ভ্যালু ভ্যালু করা হয়, মূল্য দেওয়া হয়, ঠিক আছে? যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, আর যুক্তি দিয়ে নিয়ম বোঝানো হয়, ঠিক আছে? যেমন উদাহরণ যদি দিই, যদি কোনো মা বলে যে তুমি আগে 30 মিনিট পড়ো, তারপর আমরা একসঙ্গে ঠিক করব কতক্ষণ খেলবে, ঠিক আছে? তাহলে এখানে কি একটা ডিসকাশনও রইলো, ঠিক আছে? তার উপর একটা মানে একটু চাপও রইলো যে 30 মিনিট তাকে পড়তে হবে, তার সব দিকটা ব্যালেন্স রইলো। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে এনগেজ ইন জয়েন্ট ডিসিশন মেকিং হোয়ার এভার পসিবল, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। শিশুর হয়ে সিদ্ধান্ত নেওয়া, এটা অথরিটেরিয়ান যে প্যারেন্টিং সেটা, ঠিক আছে? এটা অথরিটেটিভ। তো আর শিশুর কথা না শোনা, এটা গণতান্ত্রিক হচ্ছে না, তাহলে এটাও হচ্ছে না। শিশুর কাছে অযৌক্তিক দাবি করা, এটা সঠিক প্যারেন্টিং নয়, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, success in schools should be broadened beyond specific academic achievement within school to include, বিদ্যালয়ে সাফল্য বলতে শুধুমাত্র শিক্ষাগত অর্জন নয়, বরং আরও কি অন্তর্ভুক্ত হওয়া উচিত? ট্রেনিং গিভেন বাই কোচিং ইনস্টিটিউশনস, কোচিং প্রতিষ্ঠানের প্রশিক্ষণ। ডেভেলপমেন্ট অফ সোশিও ইমোশনাল ক্যাপাসিটিস অ্যাজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ এডুকেশন, শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সামাজিক আবেগিক দক্ষতার বিকাশ। এক্সট্রা টেস্ট হুইচ ক্যান বি ডান অ্যাট হোম, বাড়িতে নেওয়া অতিরিক্ত পরীক্ষা। কনস্ট্যান্ট ফোকাস অনলি অন এরিয়াস হোয়ার এ চাইল্ড ইজ উইক, শুধু শিশুর দুর্বল দিকগুলির উপর সবসময় জোর দেওয়া। তো সাফল্য বলতে কি বোঝায়? আমাদের যে মডার্ন লার্নিং বা শিক্ষা, সেখানে কিন্তু সাফল্য শুধু পরীক্ষার নম্বর নয়, এর মধ্যে শিশুর মধ্যে কতটা কনফিডেন্স আছে, তাকে সহযোগিতা করা, তা সহানুভূতি দেখানো, ঠিক আছে? সমস্যা সমাধান বা প্রবলেম সলভিং যে দক্ষতা সেটাকে বাড়ানো, তাদের নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারা, এইগুলি কিন্তু আমাদের হচ্ছে বৈশিষ্ট্য। তাই আমাদের সবচেয়ে বেস্ট অ্যান্সার হচ্ছে শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সামাজিক আবেগিক দক্ষতার বিকাশ, বি হচ্ছে অ্যান্সার। কোচিং প্রতিষ্ঠানের প্রশিক্ষণ, এটা তো হচ্ছেই না, ঠিক আছে? স্কুলে কোচিং সেন্টারের কোনো কাজ নেই।
বাড়িতে নেওয়া অতিরিক্ত পরীক্ষা কিন্তু সাফল্যের দিকটা ঠিক করে না, তাই এটা হচ্ছে না। শুধু শিশুর দুর্বল দিকগুলির উপর সবসময় জোর দেওয়া, শুধু দুর্বলতার দিকে সবসময় নজর দিলে কিন্তু শিশুর যে কনফিডেন্স সেটা কমে যায়, তাই এটা হচ্ছে না। বি হচ্ছে অ্যান্সার। নেক্সট, দ্য সোশ্যাল এক্সপেকটেশনস অ্যাট ইচ স্টেজ অফ ডেভেলপমেন্ট ইজ রেফার্ড টু অ্যাজ, বিকাশের প্রতিটি পর্যায়ে সমাজের প্রত্যাশাকে কি বলা হয়? ডেভেলপমেন্টাল টাস্কস, বিকাশমূলক কাজ; ডেভেলপমেন্টাল নিডস, বিকাশগত চাহিদা; ডেভেলপমেন্টাল হ্যাজার্ডস, বিকাশগত ঝুঁকি; ডেভেলপমেন্টাল ডোমেন্স, বিকাশের ক্ষেত্রসমূহ। তো হ্যাভিংহার্স্ট বলে একজন ছিল, তিনি কিন্তু ডেভেলপমেন্টাল টাস্কের ধারণাটি দেন। ঠিক আছে, তো সেখানে কি হয় যে প্রতিটি বয়সে কিছু কাজ সমাজ প্রত্যাশা করে শিশুর কাছে। ঠিক আছে, তাই সেটা হচ্ছে কি আমাদের ডেভেলপমেন্টাল টাস্ক। এ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যেমন যদি বলি যে শৈশব, যেটা আর্লি চাইল্ডহুড বা ইনফ্যান্সি শেষ দিকটা, তখন ইনফ্যান্সিতেই সাধারণত শেষ দিকে, যে এটা আশা করা হয় যে একটা শিশু ক্রল করবে বা আস্তে আস্তে দাঁড়াতে শিখবে, বসতে শিখবে, তাই না? স্কুল বয়সে যে পড়ালেখা করবে, এটা একটা প্রত্যাশা হয় সমাজের, তাই না? তো এগুলি হচ্ছে ডেভেলপমেন্টাল টাস্ক। ডেভেলপমেন্টাল নিডস, এগুলো হচ্ছে চাহিদা, এটা সমাজের প্রত্যাশা নয়। ডেভেলপমেন্টাল হ্যাজার্ডস, এগুলো বিকাশের বাধা। ডেভেলপমেন্টাল ডোমেন্স, ডোমেন্স বলতে আমাদের যে ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল, ওইগুলি। তো প্রত্যাশা যেটা, সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল টাস্ক। নেক্সট, ডেভেলপমেন্ট বা বিকাশ প্রসিডস ফ্রম সেন্টার অফ দ্য বডি ইন অ্যান আউটওয়ার্ড ডাইরেকশন, শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে অগ্রসর হয়। ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম বটম টু টপ, নিচ থেকে উপরের দিকে অগ্রসর হয়। ইজ ইউনিডাইমেনশনাল, এটি একমাত্রিক। ইজ নট ইনফ্লুয়েন্সড বাই এনভায়রনমেন্টাল এফোর্টস, এটি পরিবেশগত প্রচেষ্টার দ্বারা প্রভাবিত হয় না। তো বিকাশ, বিকাশ যেটা এখানে আছে, যে অপশনগুলি, তার মধ্যে আমরা যদি দেখি সবচেয়ে বেস্ট যেটা বলছে সেটা হচ্ছে আমাদের শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে অগ্রসর হয়। এটা হচ্ছে আমাদের যে প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল, তার উপর নির্ভর করে কিন্তু চলছে। ঠিক আছে, যেমন প্রথমে আমাদের কেন্দ্র বা আমাদের মাঝের যে পেশিগুলো সেগুলি বিকশিত হয়, তারপর আস্তে আস্তে আমাদের হাত, তারপর আস্তে আস্তে আঙ্গুল, শেষে। ঠিক আছে, তো প্রথমে কাঁধ নিয়ন্ত্রণ করতে শিখবো, তারপর হাত নিয়ন্ত্রণ করতে শিখবো, শেষে আঙ্গুল নিয়ন্ত্রণ করতে শিখবো। তো এটা কি প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল, তাই চারটে অপশনের মধ্যে এটিই বেস্ট। ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম বটম টু টপ, বটম টু টপ হয় না, টপ টু বটম হয়, যেটা সেফালোকডাল প্রিন্সিপালের অন্তর্গত। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না। ইউনিডাইমেনশনাল, ইউনিডাইমেনশনাল কখনোই নয়, এটি শারীরিক, মানসিক, তারপর ভাষাগত, সামাজিক সব ক্ষেত্রেই ঘটে। এটি পরিবেশগত প্রচেষ্টার দ্বারা প্রভাবিত হয় না, এটা কি একদমই ভুল। পরিবেশ কিন্তু বিকাশকে স্পষ্টভাবেই প্রভাবিত করে, তাই না? তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাসারশন, কগনিটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রেস quite rapidly till middle childhood and then comes to a stop. রিজন বলছে হিউম্যান বিংস ক্যান নট লার্ন নিউ থিংস আফটার দ্য স্টেজ অফ মিডল চাইল্ডহুড। উক্তি এ বলছে মধ্য শৈশব পর্যন্ত জ্ঞানীয় বিকাশ খুব দ্রুত হয় এবং তারপর থেমে যায়, কারণ মধ্য শৈশবের পরে মানুষ নতুন কিছু শিখতে পারে না। তো যদি আমরা প্রথম যে অ্যাসারশনটা সেটা দেখি, মানুষের কগনিটিভ ডেভেলপমেন্ট কখনোই কিন্তু মধ্য শৈশবে থেমে যায় না। ঠিক আছে, জীবনের বিভিন্ন পর্যায়ে নতুন নতুন জ্ঞান আমরা অর্জন করতেই থাকি, একদম মৃত্যু পর্যন্ত। তাই এ তো মিথ্যা। মধ্য শৈশবের পরে মানুষ নতুন কিছু শিখতে পারে না, এটাও মিথ্যা। মধ্য শৈশবের পরে মানুষ আমরা তো শেষ পর্যন্ত একদম মৃত্যু পর্যন্ত শিখি, তাহলে মধ্য শৈশবের পর্যায়ে মানুষ আর শিখতে পারে না, এটাও ভুল। তাহলে এ বি দুটোই ভুল। তাই মানে অ্যাসারশনও ভুল, রিজনিংও ভুল। তাই এ ও আর উভয় মিথ্যা, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট সাজেস্টস দ্যাট ডিফারেন্ট বডি সিস্টেমস গ্রো অ্যাট ডিফারেন্ট রেটস, বিকাশের কোন নীতি বলে যে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা ব্যবস্থা ভিন্ন ভিন্ন হারে বৃদ্ধি পায়? দ্য সেফালোকডাল প্রিন্সিপাল, মাথা থেকে পা পর্যন্ত বিকাশের নীতি। দ্য প্রক্সিমোডিস্টাল প্রিন্সিপাল, কেন্দ্র থেকে প্রান্তের দিকে বিকাশের নীতি। দ্য প্রিন্সিপাল অফ হিয়ারির্কাল ইন্টিগ্রেশন, ক্রমধারা ভিত্তিক সমন্বয়ের নীতি। দ্য প্রিন্সিপাল অফ ইন্ডিপেন্ডেন্স অফ সিস্টেমস, বিভিন্ন শারীরিক ব্যবস্থা স্বাধীন বিকাশের নীতি। তো আমরা যদি দেখি, যেটা সেফালোকডাল আমরা জানি এটা হচ্ছে আমাদের মাথা থেকে পা অবধি যে বিকাশ, এখানে তো সেরকম কিছু বলা নেই। কেন্দ্র থেকে প্রান্তের দিকে প্রক্সিমোডিস্টাল, এটাও জানি এই ক্ষেত্রে যাচ্ছে না। ক্রমধারা ভিত্তিক সমন্বয়ের নীতি, তো এই নীতি অনুযায়ী শরীরের বিভিন্ন অংশ ও যে তার দক্ষতা একই গতিতে কিন্তু বিকাশ লাভ করে না। ঠিক আছে, প্রথমে যে গ্রস মোটর স্কিল সেগুলি গড়ে ওঠে, তারপর ফাইন মোটর স্কিল সেগুলি বিকশিত হয়। তো আমাদের অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, তো
যদি উদাহরণ দিই, প্রথমে শিশু বসতে শেখে, তারপর দাঁড়ায়, তারপর হাঁটে, তারপর পেন্সিল ধরে লিখতে শেখে, তাহলে কি এগুলো সব একসঙ্গে হচ্ছে কি? হয় না। তো একটা ক্রমধারাভিত্তিক সমন্বয়ের নীতি অনুসরণ করে। দ্য প্রিন্সিপাল অফ ইন্ডিপেন্ডেন্স অফ সিস্টেম, তো এটি কিন্তু কোনো ডেভেলপমেন্টের স্বীকৃত টার্ম নয়, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ফিজিক্যাল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, শিশুদের শারীরিক বিকাশ কনসিস্টস অফ অনলি কোয়ান্টিটেটিভ চেঞ্জেস, শুধুমাত্র পরিমাণগত পরিবর্তন নিয়ে গঠিত। কনসিস্টস অফ অনলি কোয়ালিটেটিভ চেঞ্জেস, শুধুমাত্র গুণগত পরিবর্তন নিয়ে গঠিত। ক্যান বি অ্যাকুরেটলি প্রেডিক্টেড বাই কম্প্যারিজনস উইথ ডেভেলপমেন্টাল মাইলস্টোনস, বিকাশের মাইলস্টোনের সঙ্গে তুলনা করে সঠিকভাবে পূর্বাভাস দেওয়া যায়। কনসিস্টস অফ বোথ কোয়ান্টিটেটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ চেঞ্জেস, পরিমাণগত ও গুণগত উভয় ধরনের পরিবর্তন নিয়ে গঠিত। তো শারীরিক বিকাশ, এখানে কিন্তু দুটি ধরনের পরিবর্তন হয়। একটা কোয়ান্টিটেটিভ, যেখানে আমরা বলতে পারি উচ্চতা বৃদ্ধি পাওয়া, ওজন বৃদ্ধি পাওয়া। আর কোয়ালিটেটিভ, যেমন সব আমাদের যে মাংসপেশির কোঅর্ডিনেশন করতে পারা, ঠিক আছে, ফাইন মোটর স্কিলের নিয়ন্ত্রণ করতে পারা, এগুলি। তাহলে কোয়ান্টিটেটিভ কোয়ালিটেটিভ দুটোই কিন্তু দরকার। একটা শিশু শুধু কিন্তু লম্বা হয় না, ধীরে ধীরে সে পেশিগুলোকে কন্ট্রোল করতে শেখে, সাইকেল চালানো, ছবি আঁকা, এগুলোর জন্য তো কোঅর্ডিনেশন দরকার। তাই কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ দুটোই কিন্তু দরকার। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, শুধু পরিমাণগত নয়, শুধু গুণগত নয়। আর সি যদি দেখি, সম্পূর্ণ নির্ভুলভাবে কিন্তু ভবিষ্যৎ বিকাশ যেটা, সেটা কিন্তু বলা যায় না, তাই ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, ডেভেলপমেন্টাল চেঞ্জেস, বিকাশগত পরিবর্তন, আর হাইলি আনপ্রেডিক্টেবল, অত্যন্ত অনির্দেশ্য। ওকার ভেরি ফাস্ট টিল মিডল চাইল্ডহুড, দেন রিচ এ প্ল্যাটু অ্যান্ড স্টপ, মধ্য শৈশব পর্যন্ত দ্রুত ঘটে, তারপর স্থির হয়ে থেমে যায়। ওকার অ্যাট ভেরিং রেটস ইন ইন্ডিভিজুয়ালস, বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হারে ঘটে। আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য সোশিও কালচারাল কনটেক্সট, সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের উপর নির্ভরশীল নয়। তো বিকাশগত যে পরিবর্তন, তো সেখানে কিন্তু সব শিশুর যে ক্রম, এগুলি যদি একইও হয়, তাদের কিন্তু গতি কিন্তু এক নয়। ঠিক আছে, কেউ 10 মাসেই হাঁটতে শিখে যায়, কেউ 14 মাস লাগে, কেউ আরো দেরিতে শেখে, কেউ আরো আগে শেখে। ঠিক আছে, তো উম, বিকাশ কিন্তু সবারই সেম, কিন্তু তাদের যে গতি সেটা কিন্তু আলাদা হচ্ছে। তো যে প্রথমে একটু আগে হাঁটতে শিখছে, সে কিন্তু কি বলে, আর পরে যে হাঁটতে শিখছে সে কিন্তু প্রথমেই দৌড়তে শিখে যাবে না, তাই না? একটা ক্রম নির্দেশ করবে, প্রথমে ক্রল করবে, তারপর আস্তে আস্তে দাঁড়াতে শিখবে, তারপর আস্তে আস্তে হাঁটতে শিখবে, তারপর শেষে দৌড়তে শিখবে। তো এই ক্রমটা কিন্তু অনুসরণ করবে, কিন্তু গতিটা এক হবে না। তাই আমাদের অ্যান্সার হচ্ছে বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হারে ঘটে, সি হচ্ছে অ্যান্সার। বিকাশ সম্পূর্ণ অনির্দেশ্য নয়, তাহলে এটা হচ্ছে না। আর বিকাশ কখনো থেমেও যায় না, তাহলে এটাও হচ্ছে না। আর নির্ভরশীল নয়, এটাও ভুল, নির্ভরশীল যথেষ্ট। তাই সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, এ চাইল্ডস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ ইনফ্লুয়েন্সড বাই, একটি শিশুর বৃদ্ধি ও বিকাশ প্রভাবিত হয় প্যারেন্টিং স্টাইলস, অভিভাবকত্বের ধরনের উপর, জেনেটিক মেকআপ, জিনগত গঠন, স্কুলিং এক্সপিরিয়েন্সেস, বিদ্যালয়ের শিক্ষাগত অভিজ্ঞতা, পার্সোনাল ইন্টারেস্টস, ব্যক্তিগত আগ্রহ। তো বৃদ্ধি ও বিকাশ প্রভাবিত হয়, প্যারেন্টিং স্টাইল সেটার উপর কিন্তু প্রভাবিত হয়। ঠিক আছে, এটা স্টাইল যেমন হবে তার উপর কিন্তু আত্মবিশ্বাস গড়ে উঠবে, তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখবে। যদি বেশি অথরিটেটিভ হয়, মানে অথরিটেরিয়ান হয়, তাহলে কিন্তু আত্মবিশ্বাস কমে যায়। অথরিটেটিভ যদি হয় তাহলে কিন্তু আত্মবিশ্বাস বাড়ে, তাই না? জেনেটিক্স, উচ্চতা, তারপর বুদ্ধি, শারীরিক বৈশিষ্ট্য, এটাও কিন্তু লাগে আমাদের বৃদ্ধি ও বিকাশে, তাই না? বিদ্যালয়ের শিক্ষাগত অভিজ্ঞতা, এটাও দরকার। আর ব্যক্তিগত আগ্রহ, এটাও দরকার। তাই চারটেই আমার দরকার, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ডেভেলপমেন্ট চেঞ্জেস ইন চিলড্রেন, শিশুদের বিকাশগত পরিবর্তন আর ইউনিভার্সাল, টেকিং প্লেস অ্যাট দ্য সেম পেস অ্যাক্রস কালচার্স, সব সংস্কৃতিতে একই গতিতে ঘটে। আর ইউনিডাইমেনশনাল অ্যান্ড লিনিয়ার, একমাত্রিক ও সরলরৈখিক। আর এ কমপ্লেক্স ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, বংশগত ও পরিবেশগত উপাদানের জটিল পারস্পরিক ক্রিয়ার ফল। আর ইররিভার্সিবল অ্যান্ড প্রসিড ফ্রম টো টু হেড, অপরিবর্তনীয় এবং পা থেকে মাথার দিকে অগ্রসর হয়। তো বিকাশগত যে পরিবর্তন, আধুনিক যে আমাদের পেডাগজি, সেই অনুযায়ী কিন্তু শিশুর বিকাশ শুধুমাত্র বংশগতি বা শুধুমাত্র পরিবেশের উপর নির্ভর করে না, তাই না? তো দুটোর যে একটা কমপ্লেক্স ইন্টারাকশন, তার ফলাফলই হচ্ছে আমাদের বিকাশ। একটি শিশুর যদি গান গাওয়ার জিনগত ক্ষমতা থাকে, কিন্তু সে অনুশীলন না করে আর সঠিকভাবে প্রশিক্ষণ না নেয়, তাহলে কিন্তু সে ভালো গায়ক হতে পারবে না। ঠিক আছে, তাই হেরিডিটিও দরকার, এনভায়রনমেন্টও দরকার। ঠিক আছে, তাই আমাদের অ্যান্সার হচ্ছে সি, বংশগত ও পরিবেশগত উপাদানের জটিল পারস্পরিক ক্রিয়ার ফল।
একই গতিতে ঘটে না, এটা একটু আগেই আমরা আলোচনা করলাম। একমাত্রিক ও সরল রৈখিক নয়, এটা জানি আমরা। আর অপরিবর্তনীয় এবং পা থেকে মাথার দিকে তো হয় না, মাথার থেকে পায়ের দিকে হয়। তাহলে সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, assertion: all children across cultures proceed through the stages of development in the same manner at the same age. Childhood is universal and unidimensional. সব সংস্কৃতির শিশু একই বয়সে একইভাবে বিকাশের ধাপ অতিক্রম করে, কারণ বলছে শৈশব সর্বজনীন এবং একমাত্রিক। তো আমরা যদি অ্যাসারশন দেখি, শিশুদের বিকাশের যে ক্রম, ঠিক আছে, বা সিকোয়েন্স অনেকটা একই হলেও তাদের কিন্তু গতি এক নয়, ঠিক আছে। তাই এক্ষেত্রে আমাদের এ কিন্তু ঠিক হচ্ছে না। শৈশব সর্বজনীন ও একমাত্রিক, শৈশব একমাত্রিক কিন্তু নয়। এটা সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সব অনুযায়ী কিন্তু ভিন্ন হতে পারে। তাই দুটোই আমাদের ভুল। আমাদের অ্যান্সার হচ্ছে এ ও আর উভয়ই মিথ্যা, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, সীমা is scared to eat sweets from the kitchen without her mother's permission. She thinks that if her mother gets to know about it, then she will be punished. Identify the stage of moral development according to কোহেলবার্গ। মায়ের অনুমতি ছাড়া রান্নাঘর থেকে মিষ্টি খেতে সীমা ভয় পায়, কারণ সে মনে করে মা জানলে তাকে শাস্তি দেবেন। কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব অনুযায়ী এটি কোন স্তর? পোস্ট কনভেনশনাল স্টেজ, উত্তর প্রচলিত স্তর; প্রি কনভেনশনাল স্টেজ, প্রাক প্রচলিত স্তর; ফর্মাল স্টেজ, আনুষ্ঠানিক স্তর; কনভেনশনাল স্টেজ, প্রচলিত স্তর। তো এখানে কি হচ্ছে? শাস্তি পাওয়ার ভয়, ঠিক আছে। তার মানে যে স্টেজটা সেটা হচ্ছে আমাদের ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেশন। তো এটা কোথায় হয়? এটা আমাদের হচ্ছে স্টেজ 1, আর প্রথম যে লেভেল সেখানেই। তো যেটা আমাদের প্রি কনভেনশনাল স্টেজ, বি হচ্ছে আমাদের অ্যান্সার। পোস্ট কনভেনশনাল এটা একদম নৈতিক নীতির ভিত্তিতে সিদ্ধান্ত, এটা হচ্ছে না। ফর্মাল স্টেজ বলে কোনো স্তর কোহেলবার্গের নীতিতে নেই। কনভেনশনাল স্টেজ এটা মিডল স্টেজ, যেটা সমাজের নিয়ম আর অন্যদের কাছ থেকে অনুমোদনকে বেশি গুরুত্ব দেয়। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাজ এ টিচার হাউ উড ইউ ফ্যাসিলিটেট প্রবলেম সলভিং অ্যাবিলিটিস ইন ইয়োর স্টুডেন্টস? একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা গড়ে তুলবেন? বাই জেনারেটিং ফিয়ার, ভয় সৃষ্টি করে; বাই জেনারেটিং স্ট্রেস, চাপ সৃষ্টি করে; বাই এনকারেজিং প্যাসিভ অ্যান্ড রিপিটেড মেমোরাইজেশন অফ কন্টেন্ট, নিষ্ক্রিয়ভাবে বারবার মুখস্থ করতে উৎসাহ দিয়ে; বাই এনকারেজিং ব্রেন স্টর্মিং অ্যান্ড ইউজ অফ স্ট্র্যাটেজিস সাচ অ্যাজ এনালজিস অ্যান্ড হিউরিস্টিক্স, ব্রেন স্টর্মিং এবং উপমা ও হিউরিস্টিক কৌশল ব্যবহারে উৎসাহ দিয়ে। ব্রেনস্টর্মিং, অ্যানালজি, হিউরিস্টিক এগুলো কিন্তু খুবই পজিটিভ ওয়ার্ড, ঠিক আছে। যদি না বুঝতে পারো তখন কিন্তু এগুলো মানে অ্যান্সার হওয়ার চান্স খুব বেশি। তো ভয় সৃষ্টি করে তো কখনো হবেই না, তাই না? চাপ সৃষ্টি করেও হবে না, নিষ্ক্রিয়ভাবে বারবার মুখস্থ করেও হবে না। তাহলে আমাদের পড়েই রইল ডি। তো প্রবলেম সলভিং শেখানোর সবচেয়ে কার্যকর উপায় যেটা, সেটা হচ্ছে ব্রেনস্টর্মিং, অ্যানালজি আর হিউরিস্টিক, ঠিক আছে। এতে শিশুদের চিন্তা শক্তি বাড়ে, ঠিক আছে। যেমন যদি কোনো গণিতের একটা সমস্যা সমাধান করার আগে শিক্ষক জিজ্ঞেস করে যে এমন কোনো সমস্যা কি আগে সমাধান করেছো, তাহলে এখানে শিশুরা কি অ্যানালজির ব্যবহার করবে। তো এটাই হচ্ছে আমাদের ব্রেন স্টর্মিং বা অ্যানালজি, হিউরিস্টিক এগুলি সবই কিন্তু খুব ভালো জিনিস। তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, রিড দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অপশন। নিচের উক্তি দুটি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করুন। কনসিডারেবল ভ্যারিয়েশন exists in developmental rates among children. শিশুদের বিকাশের গতি একে অপরের থেকে যথেষ্ট ভিন্ন হয়। Developmental differences are an inevitable result of complex interaction of genetic and experiential variations. জিনগত বৈচিত্র্য ও অভিজ্ঞতাগত পার্থক্যের জটিল পারস্পরিক ক্রিয়ার ফলেই বিকাশগত পার্থক্য দেখা যায়। তো অ্যাসারশন, রিজন। অ্যাসারশনটা যদি আমরা দেখি, তো প্রতিটি শিশুর কিন্তু জিনগত বৈশিষ্ট্য আলাদা হয়, ঠিক আছে। পরিবেশ ও অভিজ্ঞতাও তাদের আলাদা হয়, তাই তাদের বিকাশের গতিও আলাদা হয়, ঠিক আছে। তাই এটা তো ঠিক। আর যদি আমরা রিসেন্টে দেখি, জিনগত বৈচিত্র্য অভিজ্ঞতাগত পার্থক্যের জটিল পারস্পরিক ক্রিয়ার ফলে বিকাশগত পার্থক্য সৃষ্টি হয়, এটাও ঠিক। হেরিডিটি আর এনভায়রনমেন্টের যে ইন্টারাকশন, তাতেই কিন্তু আমাদের ইন্ডিভিজুয়াল যে ডিফারেন্স সেটা কিন্তু তৈরি হয়। তাই এও ঠিক, আরও ঠিক, আর আর একে খুব ভালোভাবে এক্সপ্লেন করছে। তাই আমাদের অ্যান্সার হচ্ছে ডি। Next, which principle of development is illustrated in the following statement?
নিচের বক্তব্যটি বিকাশের কোন নীতিকে নির্দেশ করে? চিলড্রেন হু আর ডিপ্রাইভড অফ এ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ফর লার্নিং ল্যাঙ্গুয়েজ ইন দেয়ার আর্লি ইয়ার্স হ্যাভ সাম ডিফিকাল্টি ইন পিকিং ইট আপ লেটার ইন লাইফ। যেসব শিশু শৈশবে ভাষা শেখার উপযুক্ত পরিবেশ থেকে বঞ্চিত হয় তাদের পরবর্তীকালে ভাষা শেখায় কিছু অসুবিধা হয়। তো কোনগুলো বোঝাচ্ছে? ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন জেনেটিক্স। ভাষার বিকাশ সম্পূর্ণরূপে জিনগত উপাদানের উপর নির্ভরশীল। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কগনিশন আর কমপ্লেক্সলি ইন্টাররিলেটেড। ভাষা ও জ্ঞানীয় বিকাশ জটিলভাবে পরস্পর সম্পর্কিত। ডেভেলপমেন্ট ইজ ডিসঅর্ডারলি অ্যান্ড আনপ্রেডিক্টেবল। বিকাশ বিশৃঙ্খল ও অনির্দিষ্ট। দেয়ার ইজ এ সেন্সিটিভ পিরিয়ড অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ভাষা বিকাশের একটি সংবেদনশীল সময়কাল রয়েছে। তো আমরা যদি স্টেটমেন্টটা পড়ি, তো এখানে কিন্তু সেন্সিটিভ পিরিয়ডের কথাই কিন্তু বলা হয়েছে, তাই না? তো সেন্সিটিভ পিরিয়ড হচ্ছে এমন একটি সময় যেখানে কোনো বিশেষ দক্ষতা শেখা খুব সহজ হয় আর খুব সহজেই শিখে যায়। ঠিক আছে? তো ভাষা শেখার ক্ষেত্রেও একটা সংবেদনশীল সময় আছে, আমরা জানি সবাই। এই সময়ে যদি শিক্ষার্থী যথেষ্ট পর্যাপ্ত ভাষাগত পরিবেশ না পায়, তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু তার সেই ভাষাটি শেখা খুব কঠিন হবে। ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদের যে ডেভেলপমেন্টের যে যেটা ফলো করছে, তো যদি দেখি ভাষার বিকাশ সম্পূর্ণরূপে জিনগত উপাদানের উপর নির্ভরশীল। ভাষার বিকাশ শুধু জিনের উপর নির্ভর করে না, তাহলে এটা হচ্ছে না। ভাষা ও জ্ঞানীয় বিকাশ জটিলভাবে পরস্পর সম্পর্কিত। ভাষা ও জ্ঞানীয় বিকাশ সম্পর্কিত হলেও প্রশ্নের ক্ষেত্রে এটা কিন্তু যাচ্ছে না। বিকাশ বিশৃঙ্খল ও অনির্দিষ্ট। বিকাশ বিশৃঙ্খল নয়, এটি সুশৃঙ্খল, তাই এটা হচ্ছে না। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভাষা বিকাশের একটি সংবেদনশীল সময়কাল রয়েছে, সেটি পেরিয়ে গেলে কিন্তু ভাষা শেখা কঠিন হয়ে যায়, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাসারশন। There is no objectively definable movement when a child enters middle childhood or adolescence. Reason দিচ্ছে development is continuous in nature. একটি শিশু কখন মধ্য শৈশব বা কৈশোর প্রবেশ করে তার নির্দিষ্ট ও বস্তুনিষ্ঠ সীমারেখা নেই, কারণ বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া। তো যদি আমরা অ্যাসারশন আর রিজন দেখি, বিকাশ হঠাৎ করে এক ধাপ থেকে আরেক ধাপে কিন্তু যায় না, এটা ধীরে ধীরে গ্র্যাজুয়ালি এগোয়। ঠিক আছে? তাই কোনো নির্দিষ্ট দিনে বলা যায় না যে আজ থেকেই সে কৈশোরে প্রবেশ করলো। এবারে ধরে নেওয়া হয় যে এত থেকে এত বয়সের মধ্যে সে হয়তো প্রবেশ করবে। ঠিক আছে? তো কিন্তু সেটা কিন্তু ধরে নেওয়া যায় না। তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে একটি শিশু কখন মধ্যে নির্দিষ্ট অবস্থায় সীমারেখানে, এটা ঠিক। বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, এটাও ঠিক। তাহলে এ ঠিক, আর এ কে ভালোভাবে এক্সপ্লেন করছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, চেঞ্জ ইন ইমোশন, সেলফ পারসেপশন অ্যান্ড ইন্টারপার্সোনাল রিলেশনশিপস with families, peers and friends are studied under which domain of development? আবেগ, আত্মোপলব্ধি এবং পরিবার, সমবয়সী ও বন্ধুদের সঙ্গে আন্তঃব্যক্তিক সম্পর্কের পরিবর্তন বিকাশের কোন ক্ষেত্রে অধ্যয়ন করা হয়? লিঙ্গুইস্টিক, ভাষাগত, সাইকোসোশ্যাল, মনোসামাজিক, ফিজিক্যাল, শারীরিক, কগনিটিভ, জ্ঞানীয়। খুব সহজে আমরা বলতে পারি সাইকোসোশ্যাল ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত হচ্ছে ইমোশন, তারপর আত্মধারণা, তারপর পরিবার ও বন্ধুদের সাথে সম্পর্ক। ঠিক আছে? সামাজিক একটা আচরণ। তো এগুলি সবই কিন্তু আমরা সাইকোসোশ্যাল যে আমাদের ক্ষেত্র, সেখানেই কিন্তু আলোচনা করা হয়। ভাষাগততে ভাষা আলোচনা করা হয়। শারীরিকে শরীরের বৃদ্ধি। জ্ঞানীয়তে আমাদের চিন্তা, যুক্তি। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, assertion. Each child finds opportunities to play, experiment and discover their world. Childhood is a universal construct. তাহলে উক্তি বলছে প্রতিটি শিশু খেলা, পরীক্ষা নিরীক্ষা এবং নিজের পৃথিবী আবিষ্কারের সুযোগ পায়, কারণ শৈশব একটি সর্বজনীন ধারণা। তো যদি আমরা অ্যাসারশনটা দেখি, সব শিশু কিন্তু সমান সুযোগ কিন্তু পায় না। পায় কি? অনেক শিশু দরিদ্র পরিবারে, যে দারিদ্রতার সঙ্গে কিন্তু জন্মায়। ঠিক আছে? তাদেরকে তারা যথেষ্ট পরিমাণে খেলাধুলা বা অনুসন্ধানের সুযোগ কিন্তু পায় না। তাই একে আমরা কিন্তু ভুল ধরতে পারি। আর শৈশব একটি সর্বজনীন ধারণা, এটা শৈশব একটি সর্বজনীন ধারণা, এটা কিন্তু ঠিক, কিন্তু ভালোভাবে কিন্তু এটা রিজনটা কিন্তু উক্তিকে ভালোভাবে এক্সপ্লেন করছে না। এটা একটা আলাদা জিনিস হয়ে যাচ্ছে, এটা একটা আলাদা জিনিস হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাই সার্বজনীন ধারণা, শৈশবে প্রতিটি শিশু খেলা, পরীক্ষা নিরীক্ষা এবং নিজের পৃথিবী আবিষ্কারের সুযোগ পায় না। ঠিক আছে? শৈশব একটি সর্বজনীন ধারণা, এটাও নয়। তাই এ ও আর উভয় মিথ্যা, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট,
Which of the following strategies is not effective while developing conceptual understanding in children? শিশুদের ধারণাগত বোঝাপড়া গড়ে তোলার ক্ষেত্রে নিচের কোন কৌশলটি কার্যকর নয়? আস্কিং স্টুডেন্টস টু জেনারেট দেয়ার ওন এক্সাম্পলস, শিক্ষার্থীদের নিজেদের উদাহরণ তৈরি করতে বলা। আস্কিং স্টুডেন্টস টু মেমোরাইজ দ্য ডেফিনেশন অ্যাজ ইট ইজ, সংজ্ঞাটি হুবহু মুখস্থ করতে বলা। প্রেজেন্টিং এ ওয়াইড রেঞ্জ অফ এক্সাম্পলস ইন ডাইভার্স কনটেক্সট, বিভিন্ন প্রেক্ষাপটে নানা ধরনের উদাহরণ উপস্থাপন করা। প্রেজেন্টিং নন এক্সাম্পলস টু শো হোয়াট দ্য কনসেপ্ট ইজ নট, ধারণাটি কি নয় তা বোঝাতে বিপরীত উদাহরণ উপস্থাপন করা। তো ধারণাগত বোঝাপড়া, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় যখন আমরা উদাহরণ দিই, নিজের ভাষায় ব্যাখ্যা করি, ঠিক আছে, বিভিন্ন পরিস্থিতিতে ধারণা প্রয়োগ করার চেষ্টা করি, তো তখন হয়। শুধু সংজ্ঞা মুখস্থ করলে কিন্তু প্রকৃত ধারণা তৈরি হয় না, তাই আমাদের অ্যান্সার হচ্ছে বি। উদাহরণ দেওয়া এটা ঠিক, নানা প্রেক্ষাপটে উদাহরণ এটাও ঠিক, আর বিপরীত উদাহরণ এটাও ঠিক, তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, এ মেজর ডেভেলপমেন্টাল টাস্ক ডিউরিং ড্যাশ ইজ দ্য সার্চ ফর আইডেন্টিটি পার্সোনাল, সেক্সুয়াল অ্যান্ড অকুপেশনাল। কোন বিকাশ পর্যায়ে ব্যক্তিগত, যৌন ও পেশাগত পরিচয় অনুসন্ধান একটি প্রধান বিকাশমূলক কাজ? অ্যাডোলেসেন্স, কৈশোর, মিডল অ্যাডাল্টহুড, মধ্য প্রাপ্তবয়স্ক অবস্থা, মিডল চাইল্ডহুড, মধ্য শৈশব, আর্লি চাইল্ডহুড, প্রারম্ভিক শৈশব। তো যে আমাদের এরিক এরিকসনের যে মনোসামাজিক তত্ত্ব, সেখানে কিন্তু বলা আছে যে কৈশোরের প্রধান বিকাশমূলক কাজ হলো আইডেন্টিটি ভার্সেস রোল কনফিউশন। ঠিক আছে, এই সময়েই কিন্তু কিশোর কিশোরীরা জানতে চায় যে সে কে, তার ভবিষ্যতে সে কি হতে চায়, ঠিক আছে, তার মূল্যবোধ কি, তার পেশা কি হবে, তাই না, সে কি কাজ করতে চায়। তো এটা হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্সের কিন্তু বৈশিষ্ট্য। এ হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যেমন যদি একটা নবম শ্রেণী বা অষ্টম শ্রেণীর ছাত্র বা ছাত্রীকে সে মানে জিজ্ঞাসা করা হয় যে সে ডাক্তার হবে নাকি শিক্ষক হবে, এটা কিন্তু একটা আইডেন্টিটি ফরমেশনের অংশ। ঠিক আছে, তো মিডল চাইল্ডহুড এখানে যেটা জেনারেটিভিটি তার সময়, ঠিক আছে, তা এটা হচ্ছে না। মধ্য শৈশব এটা পড়াশোনা ও দক্ষতা অর্জনের সময়। প্রারম্ভিক শৈশব এখানে ভাষা, খেলা, এসবের সময়। ঠিক আছে, এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাসারশন, if physical development of children is delayed then their social and emotional development gets affected. Reason হচ্ছে there is developmental continuity in the course of children's development. শিশুদের শারীরিক বিকাশে বিলম্ব হলে তাদের সামাজিক ও আবেগীয় বিকাশও প্রভাবিত হয়। শিশুদের বিকাশ ধারাবাহিক প্রকৃতির। উক্তি যদি দেখি, তো সেক্ষেত্রে এ কিন্তু সত্য, কারণ বিকাশের বিভিন্ন ক্ষেত্র, ফিজিক্যাল, কগনিটিভ, সোশ্যাল, ইমোশনাল, এরা কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত। আর যদি দেখি রিজনিং, এটাও কিন্তু সত্য, কারণ বিকাশ ধারাবাহিকভাবে ঘটে। তাই এবারে ব্যাপার হচ্ছে যে এ ও আর দুটোই কিন্তু সত্য, কিন্তু বিলম্ব হলে তারা সামাজিক ও আবেগীয় বিকাশ, এই এ কে কিন্তু আর খুব ভালোভাবে এক্সপ্লেন করছে না। ঠিক আছে, তাই আমাদের অ্যান্সার হচ্ছে এ। both A and R are true but R is not the correct explanation of A। ঠিক আছে, বিকাশ ধারাবাহিক হওয়ার কারণে সামাজিক আবেগীয় বিকাশ কিন্তু প্রভাবিত হয় না। ঠিক আছে, তো এর কারণ কি? কারণ বিকাশের বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, র্যাপিড ইনক্রিজ ইন হাইট অ্যান্ড ওয়েট ডিউরিং অ্যাডোলেসেন্স দ্যাট ইউজুয়ালি প্রিসিডস সেক্সুয়াল ম্যাচুরিটি ইজ রেফার্ড টু অ্যাজ। কৈশোরে যৌন পরিপক্কতার আগে উচ্চতা ও ওজনের দ্রুত বৃদ্ধিকে কি বলা হয়? ডেভেলপমেন্টাল ট্রেন্ড, বিকাশগত প্রবণতা, মেনস্ট্রুয়েশন, পিউসেন্স, বয়ঃসন্ধিকাল, গ্রোথ স্পার্ট, হঠাৎ দ্রুত শারীরিক বৃদ্ধি। তো দেখবে এরকম হয় যে মিডিল লেটার চাইল্ডহুড পর্যন্ত কিন্তু খুব একটা বাড়ে না, ঠিক আছে, হয়তো হাইট কম থাকে, কিন্তু হঠাৎ করে তাকে যদি কিছুদিন পর অ্যাডোলেসেন্সের শেষ দিকে দেখো, তখন কিন্তু হঠাৎ ওর হাইট বেড়ে যায়, তার গঠনগত কৌশল মানে শরীরের গাঠনিক যে স্ট্রাকচার সেটা আলাদা হয়ে যায়। ঠিক আছে, তো কৈশোরে কিন্তু হঠাৎ করে উচ্চতা ওজন দ্রুত বেড়ে যায়, একে কিন্তু গ্রোথ স্পার্ট বলে। ঠিক আছে, ডি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, হেরিডিটি ইজ কনসিডার্ড অ্যাজ এ ড্যাশ স্ট্রাকচার। বংশগতি একটি ড্যাশ গঠন হিসেবে বিবেচিত হয়। প্রাইমারি, প্রাথমিক, সেকেন্ডারি, গৌণ, ডাইনামিক, গতিশীল, স্ট্যাটিক, স্থিতিশীল। বংশগতি, তো হেরিডিটি জন্মের সময় নির্ধারিত হয় এবং সহজে পরিবর্তন হয় না, তাই এটিকে স্ট্যাটিক বলা হয়। ঠিক আছে, অন্যদিকে যদি আমরা এনভায়রনমেন্টের কথা বলি, এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের ডাইনামিক, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রাইমারি নয়, গৌণ নয়, ডাইনামিক নয়, ডাইনামিক হচ্ছে আমাদের পরিবেশ। নেক্সট, which of the following should be the right way for a teacher who intends to correct errors of his or her students? যে শিক্ষক শিক্ষার্থীদের ভুল সংশোধন করতে চান তার জন্য কোনটি সঠিক পদ্ধতি?
He or she must correct every error of his or her students even if it requires late sitting in the school. প্রয়োজনে দেরি পর্যন্ত স্কুলে থেকে হলেও প্রতিটি ভুল সংশোধন করা। He or she should correct less frequent errors more often than high frequency and generality errors. কম ঘন ঘন হওয়া ভুলগুলো বেশি সংশোধন করা। He or she should correct errors that interfere with the general meaning and understandability. যে ভুলগুলো অর্থ বোধগম্যতায় বাধা সৃষ্টি করে সেগুলো সংশোধন করা। হি অর সি শুড নট কারেক্ট এরার্স ইফ ইট ইরিটেটস চিলড্রেন। শিশুরা বিরক্ত হলে ভুল সংশোধন না করা। তো যদি আমরা সিটেটের পেডাগজি দিক থেকে ধরি তাহলে সেই অনুযায়ী শিক্ষককে সব ভুল একসঙ্গে কিন্তু ধরা উচিত নয়। প্রথমে সেই ভুলগুলো সংশোধন করতে হবে যেগুলো অর্থ বদলে দেয়, ঠিক আছে, যোগাযোগে বাধা সৃষ্টি করে, বোঝাপড়া নষ্ট করে, সেগুলিকে প্রথমে আমাদেরকে সংশোধন করতে হবে। তাই এক্ষেত্রে বেস্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি, যে ভুলগুলো অর্থ বোধগম্যতায় বাধা সৃষ্টি করে সেগুলো সংশোধন করা। ঠিক আছে, প্রতিটি ভুল সবসময় যদি সংশোধন করা হয় তাহলে শিশু কিন্তু তার উৎসাহ হারিয়ে ফেলবে। কম ঘন ঘন হওয়া ভুলগুলো বেশি সংশোধন করা, কম গুরুত্বপূর্ণ ভুল আগে সংশোধন করা উচিত নয়। ঠিক আছে, শিশুরা বিরক্ত হলে ভুল সংশোধন না করা, বিরক্ত হতে পারে বলে আমরা যদি ভুল সংশোধন নাই করি তাহলে কিন্তু সেগুলো তাদের ঠিক হবে না আর। তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, জেন্ডার বায়াস রেফার্স টু। জেন্ডার বায়াস বলতে কি বোঝায়? লিঙ্গভিত্তিক পক্ষপাত। ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট অফ বয়েজ অ্যান্ড গার্লস বেসড অন এক্সপেকটেশনস ডিউ টু কালচারাল অ্যাটিটিউড। সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ছেলে ও মেয়েদের প্রতি ভিন্ন আচরণ করা। জেনেটিক ডিফারেন্সেস দ্যাট এক্সিস্ট বিটুইন বয়েজ অ্যান্ড গার্লস। ছেলে ও মেয়েদের মধ্যে জিনগত পার্থক্য। পারসেপশন অফ সেলফ অ্যাজ রিলেটিভলি ফেমিনাইন অ্যান্ড ম্যাসকুলিন ইন ক্যারেক্টারিস্টিক্স। নিজেকে তুলনামূলকভাবে নারীত্ব বা পুরুষত্বের বৈশিষ্ট্য সম্পন্ন হিসাবে দেখা। অ্যাকনোলেজমেন্ট অফ ডিফারেন্সেস বিটুইন বয়েজ অ্যান্ড গার্লস ডিউ টু দেয়ার ফিজিওলজি। শারীরবৃত্তীয় পার্থক্যের কারণে ছেলে ও মেয়েদের ভিন্নতা স্বীকার করা। তো জেন্ডার বায়াসনেস কি? জেন্ডার বায়াস হলো সমাজে যে প্রচলিত ধারণা তার কারণে ছেলে ও মেয়েদের প্রতি একটা ভিন্ন আচরণ করা। ঠিক আছে, যেমন যদি বলি যে ছেলেরাই শুধু অঙ্ক করবে, মেয়েরা রান্না শিখবে, এটা কিন্তু জেন্ডার বায়াস। মেয়েদের খেলাধুলায় অংশ নিতে যদি উৎসাহ না দেওয়া হয় তাহলে সেটা কিন্তু জেন্ডার বায়াস। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে এ, সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে ছেলে ও মেয়েদের প্রতি ভিন্ন আচরণ করা। জিনগত পার্থক্য সেটা কিন্তু জেন্ডার বায়াস নয়। নিজেকে তুলনামূলকভাবে নারীত্ব বা পুরুষত্বের বৈশিষ্ট্য সম্পন্ন হিসেবে দেখা, এটা কিন্তু জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার বায়াসনেস নয়। শারীরবৃত্তীয় পার্থক্যের কারণে ছেলে ও মেয়েদের ভিন্নতা স্বীকার করা, শারীরবৃত্তীয় পার্থক্য স্বীকার করা কিন্তু পক্ষপাত বলা যায় না। ঠিক আছে, তাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, সোসাইটি ডিটারমাইন্স দ্য রোলস অফ মেল অ্যান্ড ফিমেল, দিস স্টেটমেন্ট আর্টিকুলেটস। সমাজই নারী ও পুরুষের ভূমিকা নির্ধারণ করে। এই বক্তব্যটি কি নির্দেশ করে? জেন্ডার অ্যাজ এ হেরিডিটারি এন্ডোমেন্ট, লিঙ্গকে বংশগত বৈশিষ্ট্য হিসেবে দেখা। জেন্ডার অ্যাজ অ্যান ইনটুইটিভ কনস্ট্রাক্ট, লিঙ্গকে স্বতঃস্ফূর্ত ধারণা হিসেবে দেখা। জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, লিঙ্গকে সামাজিক নির্মাণ হিসেবে দেখা। জেন্ডার অ্যাজ অ্যান ইনহারেন্ট কনস্ট্রাক্ট, যে লিঙ্গকে জন্মগত বৈশিষ্ট্য হিসেবে দেখা। তো এখানে সমাজই নির্ধারণ করে বলছে, তো সমাজ যখন নির্ধারণ করবে তাহলে জেন্ডার অ্যাজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট এটা আমাদেরকে ধরতে হবে, লিঙ্গকে সামাজিক নির্মাণ হিসেবে দেখতে হবে। সি হচ্ছে আমাদের অ্যান্সার। বংশগত তো ধরা হচ্ছে না এখানে, লিঙ্গকে স্বতঃস্ফূর্ত ধারণা হিসেবে দেখা এটা কিন্তু এটার সঙ্গে যাচ্ছে না। জন্মগত বৈশিষ্ট্য হিসেবে দেখা সেটা তো হচ্ছে না, সমাজের কথা চলছে, তাহলে আমাদের সামাজিক নির্মাণ ধরতে হবে, তাই সি হচ্ছে অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, নিচের কোনটি বিকাশের নীতি নয়? ডেভেলপমেন্ট ইজ রিলেটিভলি অর্ডারলি, বিকাশ তুলনামূলকভাবে সুশৃঙ্খল। ডেভেলপমেন্ট টেক্স প্লেস গ্র্যাজুয়ালি ওভার এ পিরিয়ড অফ টাইম, বিকাশ ধীরে ধীরে সময়ের সাথে ঘটে। এক্সাক্ট কোর্স অ্যান্ড নেচার অফ ডেভেলপমেন্ট ইজ ডিটারমাইন্ড অ্যাট দ্য টাইম অফ বার্থ ইটসেলফ, বিকাশের সঠিক ধারা ও প্রকৃতি জন্মের সময়ই সম্পূর্ণ নির্ধারিত হয়ে যায়। ইন্ডিভিজুয়ালস ডেভেলপ অ্যাট ডিফারেন্ট রেটস, ব্যক্তিভেদে বিকাশের গতি ভিন্ন হয়। তাহলে কোনটি নীতি নয় বলেছে? তো বিকাশ যে তুলনামূলকভাবে সুশৃঙ্খল এটা ঠিক, বিকাশ ধীরে ধীরে সময়ের সাথে ঘটে এটাও ঠিক, ব্যক্তিভেদে বিকাশের গতি ভিন্ন হয় এটাও ঠিক, কিন্তু ঠিক যেটা নয় সেটা হচ্ছে বিকাশের সঠিক ধারা ও প্রকৃতি জন্মের সময় সম্পূর্ণ নির্ধারিত হয়ে যায়। বিকাশ শুধু জন্মের সময় নির্ধারিত হয় না, ঠিক আছে, বংশগতি আর পরিবেশ, এটা এই দুটির যে ইন্টারপ্লে এটা কিন্তু বিকাশকে প্রভাবিত করে। ঠিক আছে, যদি দুই শিশুর একই রকম জেনেটিক্স হয়, তারা কিন্তু যদি আলাদাভাবে একটা পরিবেশ পায়, শিক্ষা আলাদা পায়, পুষ্টি আলাদা পায়, পারিবারিক একটা পরিবেশ আলাদা পায়, তাহলে কিন্তু তাদের বিকাশ কিন্তু আলাদা হয়ে যায়। ঠিক আছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট,
হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট দ্য রোল অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট ইন হিউম্যান ডেভেলপমেন্ট ইজ কারেক্ট? মানব বিকাশে বংশগতি ও পরিবেশ এর ভূমিকা সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক? দ্য অনলি রিজন ফর ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস ইজ হেরিডিটি। ব্যক্তিগত পার্থক্যের একমাত্র কারণ হলো বংশগতি। এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্সেস টোটালি শেপ দ্য ডেভেলপমেন্ট অফ এ হিউম্যান। পরিবেশই সম্পূর্ণভাবে মানুষের বিকাশ নির্ধারণ করে। নাইদার হেরিডিটি নর এনভায়রনমেন্ট ইনফ্লুয়েন্স হিউম্যান ডেভেলপমেন্ট। বংশগতি বা পরিবেশ কোনোটিই মানব বিকাশকে প্রভাবিত করে না। হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট বোথ ইনফ্লুয়েন্স হিউম্যান ডেভেলপমেন্ট ইন এ কমপ্লেক্স ইন্টারপ্লে। বংশগতি ও পরিবেশ উভয়ই জটিল পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে মানব বিকাশকে প্রভাবিত করে। ঠিক আছে, তো আমরা সবাই জানি যে নেচার নার্চার যে ইন্টারাকশন, সেখানে হেরিডিটি যেটাকে আমরা নেচার বলি সেটা কিন্তু একটা সম্ভাবনা দেয়, আর এনভায়রনমেন্ট যেটাকে আমরা নার্চার বলি সেটা কিন্তু সেই সম্ভাবনার বিকাশ ঘটায়। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের বেস্ট অ্যান্সার হচ্ছে বংশগতি ও পরিবেশ উভয়ই জটিল পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে মানব বিকাশকে প্রভাবিত করে। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটার উদাহরণ যদি দিই, একটা শিশুর যদি খেলাধুলায় জেনেটিক্স দক্ষতা ভালো থাকে, কিন্তু সে যদি প্রশিক্ষণ না নেয়, অনুশীলন না করে, তাহলে কিন্তু সে ভালো খেলোয়াড় হতে পারে না। ঠিক আছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। শুধু বংশগতি নয়, শুধু পরিবেশ নয়, আর কোনোটি মানব বিকাশকে প্রভাবিত করে না এটাও ভুল, কারণ দুটিই কিন্তু মানব বিকাশকে প্রভাবিত করে। তাই ডি হচ্ছে অ্যান্সার। নেক্সট, টু প্রমোট মিনিংফুল লার্নিং ইন দ্য ক্লাসরুম এ টিচার শুড। শ্রেণীকক্ষে অর্থবহ শিক্ষণ নিশ্চিত করতে একজন শিক্ষকের কি করা উচিত? হেল্প স্টুডেন্টস রেগুলেট দেয়ার ওন ইমোশনস অ্যান্ড মোটিভেশন। শিক্ষার্থীদের নিজেদের আবেগ ও প্রেরণা নিয়ন্ত্রণে সাহায্য করা। ক্যাটেগরাইজ অ্যান্ড লেভেল স্টুডেন্টস অ্যাকর্ডিং টু দেয়ার পারফরমেন্স অ্যান্ড মেক অ্যাবিলিটি গ্রুপিং। ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের শ্রেণীবদ্ধ ও লেবেলিং করা এবং সক্ষমতা অনুযায়ী দল গঠন করা। প্রমোট ডায়ালগ অ্যান্ড ডিসকাশন এমাং চিলড্রেন টু বিল্ড মাল্টিপল পার্সপেক্টিভস। বিভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে শিশুদের মধ্যে সংলাপ ও আলোচনা উৎসাহিত করা। ইগনোর ডাইভার্সিটি ইন দ্য ক্লাসরুম অ্যান্ড ফলো স্ট্যান্ডার্ড মেথডস অফ ইনস্ট্রাকশন। শ্রেণীকক্ষের বৈচিত্র্য উপেক্ষা করে একই ধরনের শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করা। তো কি করা উচিত বলেছে? তো শিক্ষার্থীদের যে নিজেদের আবেগ ও প্রেরণা নিয়ন্ত্রণে সাহায্য করা, এটা কিন্তু ঠিক, এটা আমাদের উচিত করা। ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের শ্রেণীবদ্ধ লেবেলিং করা, এটা কিন্তু কখনোই ঠিক নয়, তাই এটা হচ্ছে না। বিভিন্ন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে শিশুদের মধ্যে সংলাপ আলোচনা উৎসাহিত করা, এটাও ঠিক, মিনিংফুল লার্নিং হবে। শ্রেণীকক্ষের বৈচিত্র্য উপেক্ষা করা কিন্তু কখনোই উচিত নয়। তাই এ 1 আর 3 হচ্ছে আমাদের ঠিক, 1 আর 3 সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, স্কুল ড্যাশ ইজ এ সেকেন্ডারি এজেন্সি অফ সোশ্যালাইজেশন। বিদ্যালয় ড্যাশের একটি গৌণ সামাজিকীকরণ সংস্থা। ইজ এ প্রাইমারি এজেন্সি অফ সোশ্যালাইজেশন, সামাজিকীকরণের প্রাথমিক সংস্থা। ইজ এ সেকেন্ডারি এজেন্সি অফ সোশ্যালাইজেশন, সামাজিকীকরণের গৌণ সংস্থা। ডাজ নট প্লে এনি রোল ইন সোশ্যালাইজেশন, সামাজিকীকরণে কোনো ভূমিকা পালন করে না। প্লেস ভেরি লিটল রোল ইন সোশ্যালাইজেশন, সামাজিকীকরণে খুব সামান্য ভূমিকা পালন করে। তো আমরা জানি যে ফ্যামিলি হচ্ছে শুধুমাত্র প্রাইমারি সোশ্যালাইজেশনের একটা অংশ, বাকি সব কিন্তু সেকেন্ডারি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সেকেন্ডারি এজেন্সি অফ সোশ্যালাইজেশন, বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, the role of a teacher within the classroom is to encourage children to express which of the following attitudes relatively to gender. শ্রেণীকক্ষে একজন শিক্ষকের ভূমিকা হলো শিশুদের লিঙ্গ সম্পর্কিত কোন মনোভাব প্রকাশে উৎসাহিত করা। জেন্ডার টাইপিং, লিঙ্গভিত্তিক আচরণ অনুসরণ। জেন্ডার কনস্ট্যান্সি, লিঙ্গের স্থায়িত্ব সম্পর্কে ধারণা। অ্যাডপ্ট সোশ্যালি অ্যাকসেপ্টেবল জেন্ডার রোলস, সমাজে গ্রহণযোগ্য লিঙ্গভিত্তিক লিঙ্গ ভূমিকা গ্রহণ করা। জেন্ডার স্টিরিওটাইপ ফ্লেক্সিবিলিটি, লিঙ্গগত প্রচলিত ধারণা সম্পর্কে নমনীয় মনোভাব। তো শিক্ষকের কাজ হলো জেন্ডার যে স্টিরিওটাইপ সেটাকে কিন্তু ভাঙা। ঠিক আছে, শিশুদের এটা শেখানো যে কোনো কাজই শুধুমাত্র ছেলে বা মেয়েদের জন্য নয়, সবারই জন্য। ঠিক আছে, ছেলে রান্না শিখতে পারে, মেয়েরা ক্রিকেট খেলতে পারে, আবার মেয়েরাও রান্না করতে পারে, ছেলেরাও ক্রিকেট খেলতে পারে, মানে সবগুলোই কিন্তু সবাই করতে পারে। এরকম কিছু নাই যে ছেলেদেরকে ওটাই করতে হবে, মেয়েদেরকে এটাই করতে হবে। ঠিক আছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, যদি এগুলো বলি, জেন্ডার টাইপিং কি? মানে প্রচলিত যে লিঙ্গ ভূমিকা অনুসরণ করা, সেটাই হচ্ছে জেন্ডার টাইপিং। জেন্ডার কনস্ট্যান্সি কি? এটা হলো লিঙ্গের স্থায়িত্ব বোঝা। আর সি কি? শুধু সমাজে যে লিঙ্গ ভূমিকা চলছে সেটা। ঠিক আছে, তাই ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, ইনটুইটিভ গেসেস বাই চিলড্রেন বেসড অন দেয়ার প্রিভিয়াস আন্ডারস্ট্যান্ডিং শুড বি। শিশুরা তাদের পূর্ববর্তী ধারণার ভিত্তিতে যে স্বতঃস্ফূর্ত অনুমান করে সেগুলি কিভাবে বিবেচনা করা উচিত? ডিসকারেজড, নিরুৎসাহিত করা উচিত। ফ্যাসিলিটেটেড, উৎসাহিত ও সহায়তা করা উচিত। ডিসমিসড, উপেক্ষা করা উচিত। পানিশড, শাস্তি দেওয়া উচিত। তো স্বতঃস্ফূর্ত যে অনুমান, আমাদের যে নতুন যে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ এখন ফলো করা হয়, সেই অনুযায়ী কিন্তু শিশু নিজের পূর্ব জ্ঞান থেকে নতুন ধারণা তৈরি করে।
তাই এগুলোকে কখনো নিরুৎসাহিত করা উচিত নয়, সবসময় উৎসাহিত ও সহায়তা করা উচিত। বি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। সেন্সিটিভ পিরিয়ডস আর দোজ টাইম পিরিয়ডস during which certain dash are especially important for the course of normal development. সেন্সিটিভ পিরিয়ড বলতে এমন সময়কে বোঝায় যখন স্বাভাবিক বিকাশের জন্য কিছু ড্যাশ বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়। জেনেটিক প্রিডিসপোজিশনস, জিনগত পূর্ব প্রবণতা, এথনিক ফ্যাক্টর, জাতিগত উপাদান, এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, পরিবেশগত উপাদান, হেরিডিটারি ফ্যাক্টরস, বংশগত উপাদান। তো সেন্সিটিভ পিরিয়ডে কোন বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ? সেন্সিটিভ পিরিয়ড হচ্ছে একটা উপযুক্ত পরিবেশ। ঠিক আছে, যদি এই সময়ে সঠিক অভিজ্ঞতা না পাওয়া যায় তাহলে কিন্তু পরবর্তীতে সেই জিনিসটা শেখা খুবই কঠিন হয়ে যায়। ঠিক আছে, তাই এটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, শুধু জিনগত কিছু নয়, এথনিক ফ্যাক্টর জাতিগত কারণ নয়, আর শুধু বংশগতও নয়। সি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, অ্যাসারশন স্কুলস শুড ফাংশন উইদিন ফ্রেমওয়ার্কস হুইচ অ্যাসেসেস দ্য ফিনিশড প্রোডাক্ট অ্যান্ড লার্নিং আউটকাম। রিজন দিচ্ছে লার্নিং ইজ টাইটলি সিকোয়েন্সিয়াল অ্যান্ড হেয়ারার্কাল। বিদ্যালয়গুলির এমন কাঠামোর মধ্যে কাজ করা উচিত যেখানে কেবল চূড়ান্ত ফল ও শিক্ষার ফলাফল মূল্যায়ন করা হয়। শেখা একটি কঠোরভাবে ধারাবাহিক ও স্তরভিত্তিক প্রক্রিয়া। তো আমরা যদি উক্তি দেখি, সিটেটের যে পেডাগজি সেই অনুযায়ী মূল্যায়ন কিন্তু হওয়া উচিত কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ। ঠিক আছে, শুধু ফাইনাল প্রোডাক্ট নয় কিন্তু। আর লার্নিং যে প্রসেস সেটাও কিন্তু মূল্যায়ন করতে হবে। ঠিক আছে, আর শেখা সবসময় কিন্তু কঠোরভাবে লিনিয়ার নয়। তাই এও আমাদের ঠিক হচ্ছে না, আরও আমাদের ঠিক হচ্ছে না, তাই দুটোই মিথ্যা। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট, হুইচ ডিবেট ইজ হাইলাইটেড ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন। নিচের প্রশ্নটিতে কোন বিতর্ক নির্দেশ করে? ডাজ অ্যান ইন্ডিভিজুয়ালস বায়োলজিক্যালি ডিটারমাইন্ড সেক্স ব্রিং উইথ ইট অল দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিফাইন ওয়ান্স সোশ্যালি কনস্ট্রাক্টেড জেন্ডার। জৈবিকভাবে নির্ধারিত লিঙ্গ কি সমাজ দ্বারা গঠিত লিঙ্গ পরিচয়ের সমস্ত বৈশিষ্ট্য নির্ধারণ করে? তো বলছে এটা কি স্টেবল আনস্টেবল ভিউ অফ ডেভেলপমেন্ট, স্থিতিশীল অস্থিতিশীল বিকাশের ধারণা, এন্টিটি ইনক্রিমেন্টাল ভিউ অফ এবিলিটি, স্থির পরিবর্তনশীল সক্ষমতার ধারণা, নেচার নার্চার ইনফ্লুয়েন্সেস অন ডেভেলপমেন্ট, বংশগতি বনাম পরিবেশের প্রভাব, কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস ভিউ অফ ডেভেলপমেন্ট, ধারাবাহিক বনাম বিচ্ছিন্ন বিকাশের ধারণা। তো এখানে কিন্তু যদি আমরা স্টেটমেন্টটা পড়ি, এখানে কিন্তু আমাদের হেরিডিটি আর এনভায়রনমেন্টের কথা বলা হচ্ছে। আর একটু আগে আমরা জানলাম যে হেরিডিটি হচ্ছে আমাদের নেচার আর এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের নার্চার। তাহলে এখানে নেচার নার্চার যে ডিবেট সেটার কিন্তু কথা বলা হচ্ছে, তাই সি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট, আজকে লাস্ট কোয়েশ্চেন। অ্যাসারশন থ্রু হাইট, দো হাইট অ্যান্ড body build are primarily inherited characteristics, good nutrition and exercise also make a difference. Reason দিচ্ছে heredity and environment interact in their effects on development. উক্তি বলছে উচ্চতা ও শারীরিক গঠন প্রধানত বংশগত হলেও ভালো পুষ্টি ও ব্যায়ামও এগুলিকে প্রভাবিত করে, কারণ বিকাশে বংশগতি ও পরিবেশ পরস্পরের সঙ্গে মিথস্ক্রিয়া করে। তো উচ্চতার সম্ভাবনা কিন্তু বংশগত আগের থেকে নির্ধারিত করে, কিন্তু যদি ঠিকঠাক পুষ্টি দেওয়া হয়, নিয়মিত ব্যায়াম করা হয়, একটা স্বাস্থ্যকর পরিবেশ থাকে, তাহলে কিন্তু কিছুটা হলেও পরিবর্তন আসতে পারে। যেমন যদি দুই যমজ শিশুর জিন যদি একই হয়, আর একজন যদি অপুষ্টিতে ভোগে আর একজন যদি খুব ভালো একটা পরিবেশ পায়, খুব ভালো সুষম খাদ্য পায়, তাহলে তাদের কিন্তু উচ্চতা, তাদের শারীরিক গঠন এখানে কিন্তু পার্থক্য দেখা যায়। ঠিক আছে, তাই এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে ডি, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। ডি হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের গ্রুপে শেয়ার করে দিও। যদি ভালো না লাগে তাহলে কিন্তু কমেন্ট করে দিও যে আমি আরও কি ভালো করতে পারি। ঠিক আছে, তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাই।